খেলা চলছে বিশ্বজুড়ে। ক্রিকেট ফুটবল ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফুটবল নয়, ক্রিকেট ছাড়াও রয়েছে এক খেলার ফর্দ। আমরা দেখতে চাই ভিন্ন চোখে, সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। এবার এখন মাঠের মূল আলোচনা, অ্যাথলেটদের কি অবস্থা, ভবিষ্যতে যে যতগুলো টুর্নামেন্ট রয়েছে বা বর্তমান ট্র্যাকের কারণে তাদের যে অসুবিধা হচ্ছে প্রস্তুতিতে, সেটা আসলে কতটুকু সমাধান করতে পেরেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। সে বিষয়ে আজ আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাইম আশফাক চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। বলছিলাম ভাইয়া যে এই যে বাংলাদেশ অ্যাথলেটদের যে গতি, সেটা আসলে রোধে বা অনেকটাই আসলে রোধ হয়ে গেছে। বাংলাদেশ অ্যাথলেটরা নিয়মিত ট্র্যাকে নিজেদের অনুশীলনটা করতে পারছে না অ্যাথলেটিক্স ট্র্যাকের কারণে। এই আলোচনা করব, তবে এখন বর্তমানে অ্যাথলেটদের আসলে তাদের প্রস্তুতি বা তাদের ব্যস্ততা আসলে কি নিয়ে। আমরা দেখেছি যে চায়নার সানিয়াতে এশিয়ান বিচ গেমসে 2 জন অংশগ্রহণ করেছে, তারা কাল পরশুর মধ্যেই ফিরবে। এর আগে আসলে প্রস্তুতিটা কেমন হয়েছিল, বা সেখানে আসলে আপনাদের মানে আপনারা যেটা আশা করেছিলেন সেই আশা জায়গা নিয়ে কোনো পারফরমেন্স করতে পেরেছেন কিনা তারা দুজন? আমি সার্বিকভাবেই পুরো অ্যাথলেটিক্সের চিত্রটা একটু বর্ণনা করতে চাই। অ্যাথলেটিক্সের শুধুমাত্র আমরা সাধারণ নাগরিকরা যেটা দেখি যে খেলার মাঠে কে কত দ্রুত দৌড়ালো, অথবা কে কত ডিস্টেন্স কাভার করলো, লং জাম্প, হাই জাম্প, এবং হাই জাম্পে কত উচ্চতায় করলো, অথবা থ্রোয়িংয়ে কত ডিস্টেন্স সে কাভার করলো। কিন্তু ওই জায়গাতে যদি পৌঁছাতে হয়, তাহলে যে পেছনে যে সকল কাজগুলো করতে হয় তার ব্যাপ্তি কিন্তু অনেক বড়। আমি আজকে যদি একজন সাফের গোল্ড মেডেলিস্ট তৈরি করতে চাই, তার রুট বা মূল আসবে কিন্তু কিভাবে আমি প্রতিভা অন্বেষণ করছি সেখান থেকে, আবার মিড লেভেল অ্যাথলিটদেরকে কিভাবে আমি তৈরি করছি সেটা গুরুত্বপূর্ণ, আবার জাতীয় পর্যায়ে যে সকল অ্যাথলিট আছেন তাদেরকে আমি কিভাবে প্রস্তুত করছি সেটা গুরুত্বপূর্ণ, সাইকোলজিক্যালি কিভাবে তাকে ট্রেন করছি সেটা গুরুত্বপূর্ণ, যে সকল জায়গায় যে সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সেই সকল জায়গার যে ওয়েদার কন্ডিশন আছে, অথবা ভূমি থেকে অনেক উচ্চ জায়গাতে তারা এই কম্পিটিশনটা করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। তার সাথে গুরুত্বপূর্ণ হলো যারা তাদেরকে ট্রেন করছে। এই যে আমি যতগুলো ধাপ বললাম, অর্থাৎ যে প্রতিভা অন্বেষণে একদম কিডস লেভেল থেকে যাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়, কারা প্রশিক্ষণ দিচ্ছেন, সেই প্রশিক্ষক যারা আছেন তাদের কোয়ালিফিকেশন কতটুকু, তাদেরকে আমরা কতটুকু তৈরি করছি, তারা কি দিচ্ছেন। আবার হ্যান্ডিং ওভার, যে ছোট একটা অ্যাথলিটকে হ্যান্ড ওভার করছে মিড লেভেল অ্যাথলিট হিসেবে, তাকে সে যখন মিড লেভেলে আসবে তখন যে সকল কোচ আছেন তারা কিভাবে তাকে তৈরি করছেন। সেখান থেকে আসবে জাতীয় পর্যায়ে, আসছে জাতীয় পর্যায়ে যে সকল কোচ আছেন সেই সকল কোচ কতটুকু তাদের পারফরমেন্স যোগ্যতা সম্পন্ন, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে আছে যেমন জাজেস যারা আছেন, যিনি অ্যাথলিট, তাকেও কিন্তু রুলস রেগুলেশন সেটাও জানতে হবে, এবং এই রুলস রেগুলেশনটা আবার কিন্তু শেখাবেন কোচ, যেমন শেখাবেন জাজেস যারা আছেন তারাও শেখাবেন। যে সকল সংস্থায় তারা কাজ করছেন অথবা যে সকল ডিস্ট্রিক্টের সাথে তারা কাজ করছেন, সেই সকল যারা অর্গানাইজার সংগঠক আছে তাদেরও এর সাথে সম্পৃক্ত হওয়া দরকার। এখন আপনি চিন্তা করেন, এত ব্যাপ্তি একটা বিষয়, এই ছোট থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত আসা পর্যন্ত তাকে কিন্তু প্রস্তুত করতে হবে, ইনক্লুডিং সাইকোলজিক্যালি তাকে আবার তৈরি করতে হবে। সে একজন অ্যাথলিট এশিয়ান গেমসে সে গিয়েছে, সে পারফর্ম করছে, সেখানে সে দেখছে জাপান, চীন অথবা ইন্ডিয়া, পাকিস্তান, সেইখানে কত ভালো ভালো অ্যাথলিটরা যখন তার সাথে দৌড়াচ্ছেন অথবা থ্রো করছেন বা জাম্প করছেন, তখন তার যে একটা সাইকোলজিক্যাল এরোজাল হয়, এই এরোজালকে কিভাবে সে কন্ট্রোল করবে, এই ট্রেনিংটাও কিন্তু তাকে দিতে হবে থ্রু আউট হিজ হোল লাইফ। সো ইটস নট সো ইজি যে আমি আজকে চাইলাম একজন সাফ গোল্ড মেডেলিস্ট অথবা এশিয়ান গোল্ড মেডেলিস্ট তৈরি করে ফেলবো। ইটস নট সো ইজি। সো অ্যাথলেটিক্সকে দেখতে হবে কিন্তু সার্বিকভাবে, কম্পোজিট ওয়েতে দেখতে হবে, এবং নিচের থেকে শুরু করে একদম জাতীয় পর্যায় পর্যন্ত সকল ক্ষেত্রে অ্যাথলিট, কোচ, জাজেস এবং ব্যবস্থাপক প্রত্যেকের জন্য কিন্তু প্রশিক্ষণ, প্রস্তুতি এবং সেই অনুযায়ী তার ডেডিকেশন, কমিটমেন্ট দিতে হবে। তো সেই বিবেচনায় আমাদের প্রত্যেকটা জায়গাতেই
যতগুলো বললাম প্রত্যেকটা জায়গাতেই কাজ করার অবকাশ রয়েছে। সবগুলো জায়গাতে আমরা হয়তোবা পারছি না বা পারিনি, কিন্তু চেষ্টা আমাদের অব্যাহত আছে। মানে স্পেসিফিক ভাবে যদি একটু জানতে চাই, আপনারা তো 1.5 বছরের বেশি সময় ধরে এই ফেডারেশনের সাথে জড়িত আছেন, কোন কোন জায়গায় আসলে কাজ করেছেন, কতটা এগোলেন? কারণ কয়েকদিন পরে আবার নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হবে, আমিনুল ভাইয়ের যে নতুন মন্ত্রী এসেছেন, আপনারা আসলে কতটুকু এগিয়ে দিতে পারলেন আপনাদের সময়কালে? জি, থ্যাংক ইউ। আমরা যেটা করেছি যে প্রথমেই একটা কাজ করেছি, কিছু কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আমরা করেছি। লাইক সে ফর এক্সাম্পল এইটার অডিট করা প্রয়োজন ছিল। আমরা 5 বছরের অডিট করে দেখেছি যে এইটার যেভাবে নিয়মতান্ত্রিকভাবে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো হচ্ছে কিনা। 2 নম্বর হলো আমরা চেষ্টা করেছি যে জনসম্পৃক্ততা তৈরি করা, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে যদি অ্যাথলেটিক্স যে কালচার যেটা আছে এই কালচার যদি তৈরি করতে না পারি তাহলে কিন্তু প্রতিভা অন্বেষণ উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। সো আমরা যেটা করেছি, প্রথমে ইন্টার ডিস্ট্রিক্ট গেমসটা চালু করেছি 2025-এর জানুয়ারিতে করেছি। ইন্টার ডিস্ট্রিক্ট থেকে আবার এসেছে ইন্টার ডিভিশন করেছি। আমরা জাতীয় জুনিয়র করেছি, জাতীয় পর্যায়ে খেলা দুটো খেলা করেছি, একটা হলো যেটা উইন্টারে হয় আর একটা সামারে হয়, ওই দুইটাও করেছি। বিভিন্ন জাতীয় মানে আমাদের আন্তর্জাতিক যে সকল প্রতিযোগিতা আছে সেই সকল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যে ক্যাম্পগুলো, জাতীয় ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পগুলো করেছি। সেই সাথে আমরা যেহেতু আমি নিজেও একজন অ্যাথলিট ছিলাম, জাতীয় কোচ ছিলাম, সো আমি জানি অনেক ক্ষেত্রে সকল কথা অ্যাথলিট অথবা কোচ তার যে মনোবেদনা এইটা জানাতে পারে না। অনেক ক্ষেত্রে সুযোগ হয় না বা সেই রকম ক্ষেত্র হয় না দেখেই কিন্তু জানাতে পারে না। সো আমরা যেটা নজর দিয়েছি, যেটা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সেরও ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট, যে প্রত্যেক ক্ষেত্রে এইটা আপনার একদম জুনিয়র লেভেল হোক, সেই লেভেল অথবা জাতীয় পর্যায়ে হোক, কোচ, ব্যবস্থাপক, অ্যাথলিট, এনিওয়ান যে মনে করবে যে সে বৈষম্যের শিকার অথবা তার যে প্রাপ্য অধিকার আছে সেটা সে যদি না পায় তাহলে যেন সে একটা জায়গায় বলতে পারে, এবং সেই যে ব্যক্তির কাছে বলবে তাকে বলা হচ্ছে সেফগার্ডিং অফিসার। এই সেফগার্ডিং অফিসার ইজ নট পার্ট অফ দ্য অ্যাথলেটিক ফেডারেশনের বাইরে আমরা একজনকে নিয়োগ দিয়েছি, যার মোবাইল নাম্বার এক হলো আমাদের ওয়েবসাইটে যেরকম থাকবে, এবং সকল জায়গাতে সকল সংস্থাকেও আমরা চিঠি দিয়ে জানিয়েছি। আজকে তার ট্রেনিং হচ্ছে, সেই সকল সংস্থার ট্রেনিং হচ্ছে। সো অ্যাথলিট, কোচ, ব্যবস্থাপক, এনিওয়ান যে কেউ কিন্তু তার যে বৈষম্যের শিকার হয়েছে অথবা তার যে মনোকষ্ট, এই মনোকষ্ট কিন্তু সরাসরি সে জানাতে পারবে সেফগার্ডিং অফিসার। তখন আবার তার একটা কমিটি আছে, যেটা হলো এক্সিকিউটিভ কমিটি প্লাস সেফগার্ডিং অফিসার মিলে তারা দেখবে যে কমপ্লেন অভিযোগটা এসেছে বা করছে সেই অভিযোগটা সঠিক কি সঠিক নয়। আশরাফ ভাই, এই সেফগার্ডিং যে পলিসিটা আপনারা যেটা নতুন করে শুরু করতে যাচ্ছেন, এই প্রক্রিয়াটা কেমন হচ্ছে বা এটা খেলোয়াড়দের জন্য আসলে কতটা ভালো হবে সে বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব, তবে বিরতি নিতে হচ্ছে। দর্শক, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। আশফাক ভাই, আপনি যেটা বলছিলেন যে সেফ গার্ডিং পলিসি যেটা আপনারা এখন শুরু করতে যাচ্ছেন সেটা ইমিডিয়েট অ্যাকশন হবে, আর সেটা আসলে কতটা উপকার পাবে আর কি খেলোয়াড়রা? কারণ আমরা বিগত সময় দেখেছি আপনারা ফেডারেশন থেকে অনেক উদ্যোগ নিয়েছেন, তবে সেটা আসলে কার্যকরী হয়নি। এবার আসলে কতটা সুফল পাবে অ্যাথলেটরা? রাইট, লুক, যে আমরা যদি একটা শিশুকে বা কিশোরকে যদি একটা সেফ এনভায়রনমেন্ট যদি না দিতে পারি, যে সে মাঠে যাবে, একটা ছেলে হোক অথবা মেয়ে হোক, সে নিশ্চিন্তে নির্বিঘ্নে মাঠে যাবে, তার প্র্যাকটিস করবে অথবা খেলাধুলা করবে এবং নিশ্চিন্তে আবার সে ফেরত আসবে, এবং তার পারফরমেন্সের জন্য যে সকল ট্রেনিংগুলো, সে প্রশিক্ষণগুলো করবে, যাদের অধীনে করবে তারাও যেন সেফ থাকে, সেই কনফিডেন্সটা, ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্সটা যেন বাবা মায়েরও থাকে বা অভিভাবকেরও যেন থাকে। সেই ট্রাস্টটা যদি না থাকে তাহলে বাবা মাও কিন্তু এনকারেজড ফিল করবেন না অথবা কনফিডেন্ট ফিল করবেন না যে আই ক্যান সেন্ড মাই সান অর ডটার টু দ্য ফিল্ড। সো তার জন্য সারা বাংলাদেশব্যাপী, যেহেতু অ্যাথলেটিক ফেডারেশন ইজ দ্য গার্জিয়ান অফ অ্যাথলেটিক্স ফর হোল বাংলাদেশের যে কোনো জায়গাতে অ্যাথলেটিক্সের যদি কোনো
খেলা হোক, প্রশিক্ষণ হোক, তার কিন্তু দায়িত্ব অথবা একটা মোরাল অব্লিগেশন আমাদের আছে টু কিপ ইট সেফ অ্যান্ড এনশিওর এ সেফ এনভায়রনমেন্ট ফর অল দ্য কিডস। তো সেই জায়গাতে আমরা ইতোপূর্বেও দেখেছি বিভিন্ন ধরনের বাজে অভিজ্ঞতাও আছে। এরকম অভিযোগও পেয়েছি যে অ্যাথলিটদেরকে তৃণমূল থেকে ঢাকায় নিয়ে আসার পরে তাকে এখানে কম্পিটিশনে জয়েন করেছে, অ্যাথলেটিক ফেডারেশন থেকে টাকা গিয়েছে, কিন্তু সেই টাকাটা অনেক ক্ষেত্রে সম্ভবত অ্যাথলিটের যে প্রাপ্য সেই প্রাপ্যটা অ্যাথলিট পায়নি। তো এই যে একটা মনোবেদনা, একটা কষ্ট আছে অ্যাথলিটদের জন্য, সেই জায়গা থেকে আমরা এই সুরক্ষা নীতি বা সেফ গার্ডিং পলিসিটা করেছি। এইটা শুধু আমাদের ব্রেন চাইল্ড বললে ভুল হবে, এটা হলো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স যেটা আছে, সমস্ত পৃথিবীর যে মাদার অর্গানাইজেশন, তাদের একটা অব্লিগেটরি একটা নিয়ম হলো, কমপ্লায়েন্স হলো যে প্রত্যেকটা দেশের তার নিজ নিজ সেফ গার্ডিং পলিসি থাকতে হবে। এবং মানে ওই দেশের যে কোনো জায়গাতে কোনো অ্যাথলিট অথবা তার কোচ অথবা ইভেন সংগঠক যদি বৈষম্যের শিকার হয়, তাকে যেন একটা গুড হিয়ারিং দেওয়া হয়, এবং যদি বৈষম্য হয়ে থাকে তাহলে তার যেন বিচার বা প্রয়োজনীয় ব্যবস্থা যেন করা হয়। তো তারা একটা সুরক্ষা নীতি তারা ফলো করে হোল ওয়ার্ল্ডের জন্য। এই আঙ্গিকে আমরাও তৈরি করেছি বাংলাদেশের জন্য একটা সেফ গার্ডিং পলিসি। সো সেফ গার্ডিং পলিসি আজকে ইনশাল্লাহ বিকেলবেলা এইটার ইনাগুরেশন হবে, এবং আমরা একজন সেফ গার্ডিং অফিসার নিয়োগ করেছি। এই সেফ গার্ডিং অফিসার তিনি ফেডারেশনের কোনো ব্যক্তি নয়, ফেডারেশনের বাইরে হলো সেফ গার্ডিং অফিসার। এই সেফ গার্ডিং অফিসারের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার সকল কিছু থাকবে, এই ওয়েবসাইটেও থাকবে। এবং আমরা সকল সংস্থা যারা অ্যাথলেটিক্সে জয়েন করে, প্রায় 112-13টার মতো আমাদের সংস্থা এবং বিভিন্ন অর্গানাইজেশন আছে, তাদের কাছে আমরা লিখিত জানাবো। আজকে সংবাদ সম্মেলনেও সেটা আমরা পরিচয় করিয়ে দিব। কোনো অ্যাথলিট, কোনো কোচ, কোনো সংগঠক যে কেউ বৈষম্যের শিকার হবে বলে উনি মনে করেন, তাহলে সেই কমপ্লেনটা উনি সেফ গার্ডিং অফিসারকে সরাসরি করতে পারবেন। সেফ গার্ডিং অফিসার ইনিশিয়ালি একটা অনুসন্ধান করবেন, এবং এই অনুসন্ধান করে কমিটির কাছে উনি জানাবেন যে এইরকম একটা বৈষম্যর শিকার হয়েছে। কমিটি তখন দেখবে যে অভিযোগ এসেছে তার সত্যতা কতটুকু। যদি কমিটি তদন্তের মাধ্যমে কোনো সত্যতা পায়, তাহলে যিনি করেছেন তার বিরুদ্ধে পিউনিটিভ অ্যাকশন নেওয়ার জন্য, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তারা সুপারিশ করবেন, এবং ফেডারেশন তাকে এই সংশ্লিষ্ট ব্যক্তিকে পানিশমেন্ট দেবেন। কিভাবে পানিশমেন্ট দেবেন? থ্রু তার সংস্থা হতে পারে, অথবা তার যে অ্যাফিলিয়েশন আছে উইথ অ্যাথলেটিক ফেডারেশন সেটা হতে পারে। এবং এটা যদি এমন পর্যায়ে যায় যে এটা একটা পুলিশ কেস হতে পারে, তাহলে ফেডারেশন হেল্প করবে ওই ব্যক্তিকে, ওই অ্যাথলিট অথবা কোচকে, টু গো ফর দ্য লিগ্যাল অ্যাকশন। সো এইভাবে যে একটা এনভায়রনমেন্ট, সেফ এনভায়রনমেন্ট তৈরি করা প্রয়োজন, যেটা বাবা মাকে, একটু আগে যেটা বললাম, বাবা মাকেও এক ধরনের কনফিডেন্স দিবে যে সে তার সন্তানকে মাঠে পাঠাবে, কতটুকু সেফ তার সন্তান। আশফাক ভাই, সেফ গার্ডিং পলিসির পাশাপাশি তো আপনারা একটা নবনির্মিত ওয়েবসাইটও আসলে আজকে উদ্বোধন করতে যাচ্ছেন। আমার প্রশ্ন, আপনারা তো 1.5 বছরের বেশি সময় পার করে ফেলেছেন ফেডারেশনের সাথে, আপনারা এর আগে কেন এই কাজটা শুরু করেননি? কারণ ইন্টারন্যাশনালি যদি দেখা হয়, ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু বিশ্বব্যাপী আপনাদের ফেডারেশনের যতটুকু জানা সব কিন্তু আমরা শুধু নয়, বাংলাদেশের বাইরে যারা আছেন সবাই জানতে পারবেন। আপনারা এটা নিয়ে আসলে এর আগে কাজ করার উদ্যোগ কেন নেননি, বা এখনই কেন? আপনারা তো মানে কয়দিন পরে আপনাদের মেয়াদ যদি বলি অঘোষিতভাবে শেষ হয়ে যেতে চলেছে, সেক্ষেত্রে এখন কেন? এই কাজটা শুরু হয়েছে আজকে থেকে প্রায় 8-9 মাস আগে, এবং আমরা যে কাজ করেছি, সরকারি যে ক্রয় নীতিমালা আছে, এই ক্রয় নীতিমালা অ্যাবসলিউটলি ফলো করেছি আমরা। কিভাবে? যেমন আমরা একটা ওপেন টেন্ডার দিতে হয়েছে। সো ওপেন টেন্ডার যখন দিই, তখন যে কোনো কোম্পানি বা যে কোনো ভেন্ডার এটাতে পার্টিসিপেট করতে পারে। আমরা কমিটি করেছি, সেই অনেকগুলো কোম্পানি এসছে, ফার্ম এসছে, তারা এটাতে পার্টিসিপেট করেছে, এইটার মূল্যায়ন হয়েছে। এই মূল্যায়ন হওয়ার পরে তারপরে যিনি যোগ্য তাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আমরা এমন একটা ওয়েবসাইট করতে চাচ্ছি যেটার ভেতরে একটা ডাইনামিক একটা ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট কীরকম? সে ফর এক্সাম্পল আমি একটা শুধু উদাহরণ দিই। একজন অ্যাথলিট
2টি সংস্থায় রেজিস্ট্রেশন করে ফেলেছে। একটা ছিল নেভির আর একটা ছিল আর্মির। এরকম মানে অভিজ্ঞতা আমাদের আছে। সো এমনভাবে এইটা তৈরি হবে ওয়েবসাইটটা, যে কোনোভাবেই কেউ যদি চায় যে আমি যদি আর্মির একজন রেজিস্টার্ড অ্যাথলিট হই, তাহলে তার মেয়াদ শেষ হওয়ার পূর্বে আমি চাইলেও মেহেরপুর বা কুষ্টিয়ার একজন অ্যাথলিট হিসাবে রেজিস্টার্ড করতে পারবো না। তো এই যে আঙ্গিকগুলো আছে, এইরকম সকল যত বিষয় আছে সকল বিষয়ে আমরা চেষ্টা করেছি এটার ভেতরে সন্নিবেশিত করতে। যেমন আমাদের ওয়ান অফ দ্য এইম অ্যান্ড অবজেক্টিভ হলো পুরাতন যারা অ্যাথলিট আছেন, যাদের জাতীয় পর্যায়ে অথবা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অবদান রেখেছেন, তাদের যথাযোগ্য সম্মান যেন আমরা দিতে পারি। সেই জন্য 1972 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত যতগুলো কম্পিটিশন হয়েছে বাংলাদেশে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে, তার সকল রেজাল্ট কিন্তু এই ওয়েবসাইটে থাকবে। ফলে একটা বৃহৎ, একটা অনেক বড় ধরনের একটা কাজ ছিল এটা। ইট টুক অ্যারাউন্ড 8 to 9 months। ফলে আমরা 8-9 মাস আগে শুরু করেছি কাজটা, শেষ হচ্ছে আজকে। ইভেন এখনও আমি বলবো না যে এটা শতভাগ একদম কমপ্লিট হয়ে গিয়েছে, বাট আমার ধারণা 95%-এর বেশি এটা হয়েছে। একজন অ্যাথলিট যখন অনেক পুরনো একজন অ্যাথলিট, যে 72 সালে বা 74 সালে উনি গোল্ড মেডেল পেয়েছিলেন, উনি ওনার নাতিকে অথবা নাতনিকে দেখাতে পারবেন যে লুক, গো টু দিস ওয়েবসাইট অ্যান্ড সি মাই নেম ইজ দেয়ার। সো এইভাবে আমরা সম্মানিত করার চেষ্টা করছি। যারা জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন তাদের প্রত্যেকের নাম থাকবে এই ওয়েবসাইটের ভেতরে। যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় আমাদের সাথে, তার যে যোগাযোগ ব্যবস্থা সেটাও থাকবে আমাদের মধ্যে। অ্যাথলিটদের পোর্টফোলিও থাকবে, সে নিজে জানবে তার যে সকল রেকর্ডসগুলো আছে, ইতিহাসগুলো আছে, এই ইতিহাসগুলো এই ওয়েবসাইটে আছে কি নাই। এবং এতে করে হবে কি, তারা নিজেরাও একটু উৎসাহিত বোধ করবে এই অ্যাথলেটিক্সে অংশগ্রহণের জন্য। তাছাড়া কোচ আছেন, কোচের জন্য আলাদা পোর্টফোলিও আছে। তাদের বাংলাদেশে যত কোচ আছে তাদের কি যোগ্যতা আছে আন্তর্জাতিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে, সেইগুলোও কিন্তু এইখানে থাকবে। প্লাস হলো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে অনেক ধরনের কোচিংয়ের ব্যবস্থা থাকে, অনলাইন কোচিংয়ের জন্য। সেই সকল কোর্সও কিন্তু আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে কানেক্টেড হতে পারবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে। সো ফলে এর ব্যাপ্তি যেটা আছে, এই ব্যাপ্তিটা কিন্তু অনেক বড়। সো আমরা চেষ্টা করেছি যে এই ওয়েবসাইটের মাধ্যমে যাতে অ্যাথলিট, কোচ, অর্গানাইজার যারা আছে প্রত্যেকে, জাজেস যারা আছে প্রত্যেকের যেন সুবিধা করতে পারে, সামনের দিকে যেন এগিয়ে যেতে পারে সেটা, প্লাস হিস্ট্রিটাকে, যে ইতিহাস সংরক্ষণ করা সম্ভব হয়। আসলে আপনি আরেকটা কথা বলছিলেন যে 120টারও বেশি সংস্থা সহ আরো যারা তৃণমূলে খেলে থাকে তাদের একটা আছে, কিন্তু আমি দেখেছি যে জাতীয় চ্যাম্পিয়নশিপ যখন হয় প্রতিযোগিতা, তখন ঘুরে ফিরে সংস্থাগুলো থেকে আসলে চ্যাম্পিয়নের নামটা চলে আসে। এইটার কারণটা কি? এটা আসলে ট্র্যাকের দুর্বলতা, নাকি কোচদের, নাকি অ্যাথলেটদের আসলে আগ্রহের অভাব আছে? এই প্রশ্নের উত্তরটা আমরা নেব তবে বিরতির পর। দর্শক, নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। আবারও স্বাগত এখন মাঠে। আশফাক ভাই, বিরতির আগে যে প্রশ্নটা করেছিলাম যে আমরা জাতীয় চ্যাম্পিয়নশিপে যেই চ্যাম্পিয়নদের নাম দেখি সেটা বেশিরভাগই আসলে ঘুরে ফিরে সংস্থাগুলোর থেকে আসলে আসে। আপনিও তো সংস্থারই হয়ে খেলেছিলেন। এটার আসলে কারণটা কি? তৃণমূলে যারা আসলে খেলেন, নিজেদেরকে প্রস্তুত করেন, তারা হয়তো বা পরবর্তীতে সার্ভিসে ঢোকেন, তবে তারা যখন তৃণমূলের হয়ে খেলেন তখন তারা চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটা খুব কম আসে। মানে এটা কি আসলে ট্র্যাকের কারণে কিনা, যে ঢাকার বাইরে যেসব ট্র্যাক আছে, মাঠ আছে, সেখানে আসলে ট্র্যাকের সাথে যে বর্তমানে ট্র্যাকের গতি সেটা তো আসলে কখনোই খাপ খাইয়ে উঠতে পারবে না হঠাৎ করে একজন যখন অ্যাথলেট উঠে আসেন? আমি লেট 80s-এ আমি জাতীয় পর্যায়ে খেলেছি, এবং তখনও কিন্তু সার্ভিসেস বাদ দিয়েও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ছিল, বিজেএমসি ছিল, বিটিএমসি ছিল, আনসার ছিল, বিডিআর এখন যেটা বিজিবি সেটা ছিল, অনেকগুলো সংস্থা তখন কিন্তু ছিল। এবং আস্তে 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 যেটা হলো যে বাকি যে সকল এই যে 3 বাহিনী ছাড়া বাকি যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো আস্তে আস্তে ট্র্যাক থেকে চলে গেল, মানে অ্যাথলেটিক্সে আর পার্টিসিপেট করেনি। এইটা হলো কালচারের একটা ব্যাপার। এই কালচারটা যদি আমরা, যেটা একটু আগেই বলছিলাম, যে আমরা তৃণমূল থেকে এবং একদম ছোট যে অ্যাথলিট যে বা শিশু বা কিশোর আছে তাদেরকে যদি আমি পিক না করি, তাদেরকে যদি একটা সেফ একটা এনভায়রনমেন্ট দিতে না পারি, তাদেরকে যদি আমি উৎসাহিত করতে না পারি,
তাদের গার্জিয়ানকে যদি আমি কনফিডেন্স না আনতে পারি, তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সো এই জন্য একটা কালচার দরকার এবং সেই জন্য একটা এনভায়রনমেন্ট দরকার, সেই সকল সুযোগ সুবিধা দরকার যেটা প্রান্তিক পর্যায়ে চলে যাবে। মানে সেই সুযোগ সুবিধাটা কি আপনারা নিশ্চিত করতে পেরেছেন কিনা? আমাদের পক্ষে অ্যাথলেটিক যেমন আমি যদি বলি 1.5 বছরে আমরা অনেকগুলো কম্পিটিশন করেছি। ডিস্ট্রিক্ট পর্যায়ে করেছি, ডিভিশন পর্যায়ে করেছি, জাতীয় পর্যায়ে করেছি, জুনিয়র লেভেল করেছি, ক্যাম্প করেছি, একটা স্পন্সর পাইনি, নট এ সিঙ্গেল ওয়ান। সো ফলে আমাদের কমপ্লিটলি আমাদের নিজেদের যে জমানো অর্থ সেটা এবং সরকার থেকে প্রাপ্ত অর্থ যেটা সেটা পেয়েছি। সো আমরা নিজেরাই এখন কোনো রকমের স্নরকেলিং যেটাকে বলে, এই স্নরকেলিং করছি। স্পন্সর যদি পেতাম তাহলে আমাদের সুবিধা হতো যে না, তৃণমূল পর্যায়ে আরও ইনফ্রাস্ট্রাকচার আমরা হয়তোবা আমাদের তত্ত্বাবধানে সরকারের ব্যবস্থাপনায় বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে করতে পারতাম। সেই সুযোগ কিন্তু আমরা পাইনি, মানে এই ইয়েতে। আমরা এখনও বলছি যে যদি বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশন অর্গানাইজেশন যারা আছেন ওনারা যদি এগিয়ে না আসেন, তাহলে শুধু অ্যাথলেটিক্স না, যে কোনো স্পোর্টসের জন্য ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ইন বাংলাদেশ। আশফাক ভাই, একসময় কিন্তু বাফুফেরও সেইভাবে স্পন্সরশিপ আসতো না, প্রতিষ্ঠানগুলো একেবারে আগ্রহ হারিয়ে ফেলেছিল। তারা এক পর্যায়ে আসলে খেলোয়াড়দেরকে, বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ারদেরকে আসলে সংযোগ করে সেই জায়গাটাতে আগ্রহটা বাড়িয়েছে। আপনাদের সেই জায়গাটাতে কাজ করার কোনো সুযোগ রয়েছে কিনা? কারণ আমরা জানি যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার আপনাদের রয়েছে এবং তারা অনেকদিন ধরে খেলছেন। নতুন কোনো প্লেয়ার আসার সম্ভাবনা রয়েছে কিনা বা আপনারা কোনো যোগাযোগ করেছেন কিনা কারোর সাথে? জি, যেমন ইমরানের কথা যার কথা বলছেন, সে লন্ডনে থাকে এবং আমরা তাকে স্পন্সর করি। তার যে ক্যাম্পের যে অর্থ যেটা আছে সেটাও আমরা দেই। তার যে বিমান ভাড়া দিয়ে যায়, সে আন্তর্জাতিক পর্যায়ে কিছুদিন আগে পোল্যান্ডে গেল, তার আগে চায়না গেল, এই অর্থও কিন্তু আমরা ফেডারেশন থেকেই দিই। সো স্পন্সরিং যদি না হয়, যেমন বাফুফের কথা বললেন যে বাফুফে কিছুদিন আগেও একই রকম সমস্যায় পড়েছিল, আমাদের তো উদাত্ত আহ্বান থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাছে, বেসরকারি প্রতিষ্ঠানের কাছে, যে এটা কিন্তু আপনারই সন্তান। পরবর্তী প্রজন্ম যদি মাঠে না আসে, এই দেশ এই জাতির কিন্তু অকল্যাণ হবে, কল্যাণ কোনোভাবেই আসবে না। এবং অ্যাথলেটিক্স হলো যে কোনো সকল স্পোর্টসের কিন্তু মাদার অর্গানাইজেশন। মানে অনাগ্রহ থাকার কারণটা কি আসলে তারা কখনো ক্লিয়ার করেছে? অনেক ক্ষেত্রে হতে পারে তাদের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে তৃণমূল পর্যায়ে সেটার অভাব হতে পারে। অনেক ক্ষেত্রে আছে যে যারা বাবা মা চিন্তা করেন যে আমি যে আমার সন্তানদেরকে পাঠাবো, ক্রীড়াটাকে একটা পেশা হিসাবে নিতে পারবে কি পারবে না। অর্থাৎ আমি লেখাপড়া বাদ দিয়ে আমি যদি তাকে, এটা তো গেল পরিবারের, কিন্তু স্পন্সরশিপ প্রতিষ্ঠান যারা আছেন, স্পন্সর প্রতিষ্ঠান, তাদের অনাগ্রহের জায়গার কারণটা আসলে কি আপনারা কি কখনো জানার চেষ্টা করেছেন কিনা? আমি নিশ্চিত না যে কেন তারা অ্যাথলেটিক্সকে বা অন্যান্য স্পোর্টস, আমরা যখনই মিটিংয়ে যাই, বিভিন্ন সম্মেলন যাই, প্রত্যেকটা 2-1টা ছাড়া, যেমন ক্রিকেট ছাড়া বাকি সকল ফেডারেশনের সেম সমস্যা। ওয়ান অফ দ্য মেইন প্রবলেম হলো স্পন্সরশিপ নাই। পৃথিবীর আপনি যে কোনো দেশে যাবেন, যে কোনো ফেডারেশনে যাবেন, প্রত্যেকটা ফেডারেশনের কিন্তু এই স্পন্সরশিপটা আছে। অর্থাৎ প্রাইভেট যে সকল কোম্পানি আছে, ব্যাংক বলেন, অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে, তারা কিন্তু স্পন্সর করে, এবং স্পন্সর করে শুধু ওই ফেডারেশনের জন্য না, পরবর্তী প্রজন্মের জন্য, একটা সুস্থ জাতি তৈরি করার জন্য। এই যে তাদের একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে যে না, আমাকে পরবর্তী প্রজন্মের জন্য একটা সুস্থ জাতি তৈরি করার জন্যে আমাকে এগিয়ে আসতে হবে এবং এই অর্থ দিতে হবে। এই অর্থটা যাতে নিজেরা নেবে না, এই অর্থটা পরবর্তী প্রজন্মকে তৈরি করার জন্য দিবে। এই যে মানসিকতা, এই মানসিকতার জন্য আসলে এগিয়ে আসা উচিত আর কি বিভিন্ন। আশোক ভাই, আপনাদের তো অ্যাথলেট ট্র্যাকের আসলে অনেক অভাব। জাতীয় স্টেডিয়ামের একটা মাত্র ট্র্যাক আছে, সেটা আর্মি স্টেডিয়ামে একটা ট্র্যাক আছে, আর বিকেএসপির কয়েকটা ট্র্যাক আছে, তবে সেটা আসলে উন্মুক্ত নয় সবার জন্য। সেক্ষেত্রে যারা আসলে তৃণমূল বা আমাদের মতো যারা যদি প্র্যাকটিস করতে চাই, তাহলে তারা আসলে কিভাবে প্র্যাকটিসটা করবে? সেই সুবিধাটা দেওয়ার জন্য কিন্তু আমিনুল হক, যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন, তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের জায়গায় আসলে যারা আসলে এই জায়গায় আসতে চান, তাদের আসলে আসার জায়গাটা আসলে কতটুকু তারা মানে বাস্তবায়ন করা সম্ভব হবে তাদের স্বপ্ন? প্রথম কথা হলো যে সমস্ত গ্রামে গ্রামে অ্যাথলেটিক ট্র্যাক করতে হবে, নট নেসেসারিলি। সো তাকে একটা সেফ এনভায়রনমেন্ট দিতে হবে, একটা কালচার সংস্কৃতি তৈরি করতে হবে,
পলিসি তৈরি করতে হবে, যেমন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা। আমরা যখন ছোট ছিলাম তখনও আমরা কিন্তু দৌড়েছি, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। সেই কালচারটা আস্তে 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 ইজ ওয়েনিং, মানে ক্ষয় হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে। এই যে একটা প্র্যাকটিস সরকারিভাবে যদি একটা নিশ্চিত করা হয় যে এইখানে আন্তঃস্কুল করতে হবে, এডুকেশন বোর্ড করতে হবে, পার্টিসিপেট করতে হবে, বোর্ডের থেকে জাতীয় পর্যায়ে তাদের খেলতে হবে। এই যে একটা কালচার, এই যে একটা মানে বাইন্ডিংস, লিগ্যাল বাইন্ডিংস, এই লিগ্যাল বাইন্ডিংসের ভিতরে সবাইকে নিয়ে আসতে হবে। নট নেসারলি যে অ্যাথলেটিক ট্র্যাক আছে এই ট্র্যাকগুলো সকল গ্রামে গ্রামে পৌঁছাতে হবে। তবে আমি মনে করি কমপক্ষে প্রতিটা ডিভিশনে অ্যাটলিস্ট 2 থেকে 3টা, সবচেয়ে ভালো হয় প্রতিটা ডিস্ট্রিক্টে যদি একটা করে অ্যাথলেটিক ট্র্যাক থাকে সেটা, এবং এক্সিস্টিং যে সকল ট্র্যাক আছে সেই ট্র্যাকগুলো যেন মেনটেনেন্স হয়। এমন কোনো পরিকল্পনার কথা আপনাদের বা ক্রীড়া প্রতিমন্ত্রী আপনাদেরকে আশ্বাস দিয়েছে কিনা যে নতুন করে ট্র্যাক? আমরা তো নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী ওনাকে উত্থাপন করেছি আমাদের প্রবলেম যেগুলো আছে। উনি সকল প্রেসিডেন্টদেরকে নিয়ে একটা মিটিংও করেছেন, সেখানেও উত্থাপন করেছি এবং লিখিতভাবেও বলেছি যে এইভাবে আমাদের দিজ আর দ্য চ্যালেঞ্জেস দ্যাট উই আর ফেসিং, এবং এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে যদি এইটা সহায়তা না করা হয় তাহলে কিন্তু একটু ডিফিকাল্ট আমাদের অ্যাথলেটিক্সের উন্নয়নের ক্ষেত্রে। তারা কোনো আশ্বাস দিয়েছেন কিনা এই বিষয়ে? বলেছেন যে উনি করবেন, পর্যায়ক্রমিকভাবে করবেন। লেটস হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, আপনাদের তো যেখানে গুলিস্তান জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকটা রয়েছে সেখানে বাফুফের সাথে আপনাদের ভাগাভাগি করে আসলে সবকিছু কার্যক্রম পরিচালনা করতে হয়। এখন তো জাতীয় স্টেডিয়ামের ঘাসের পরিবর্তন করা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা চাইলেই এখন নতুন করে ক্যাম্প শুরু করতে পারবেন না বা যারা অ্যাথলেটরা রয়েছেন প্র্যাকটিস করতে পারবেন না। এই জায়গায় আসলে কোনো সুনির্দিষ্ট সমাধানে আসতে পেরেছেন কিনা? কারণ আমরা দেখেছি মাঝে আবার আর্চারি ফেডারেশন আবার এসেছে তাদের প্র্যাকটিসের জন্য, তাদের জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য। সেক্ষেত্রে একটা বিড়ম্বনায় তো পড়তে হয় আপনাদেরকে অ্যাথলেটদের। সেই জায়গায় সুনির্দিষ্ট কোনো সমাধানের কথা ভেবেছেন কিনা সেই উত্তরটা জানতে চাই, তবে বিরতির পর। আবারও স্বাগত এখন মাঠে। আশফাক ভাই, বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা করেছিলাম যে এখন তো বাফুফের জাতীয় স্টেডিয়ামের ঘাস পরিবর্তনের কাজ চলছে, সেক্ষেত্রে আপনারা ট্র্যাকের যে প্রস্তুতি বা ক্যাম্প যদি আপনারা শুরু করতে চান আগামী নিজেদের ম্যাচের জন্য বা টুর্নামেন্টের জন্য, সেখানে আসলে আপনারা সেই জায়গায় সক্ষম কিনা, করতে পারবেন কিনা, বা আপনাদের অসুবিধা হচ্ছে কিনা? যে কিছুটা তো অসুবিধা অবশ্যই হচ্ছে, কারণ অ্যাথলেটিক্স যদি এজ এ হোল 22টা ইভেন্ট যদি আমি বলি, সেইখানে আমার থ্রোয়িং ইভেন্টের যেরকম জায়গা প্রয়োজন, তার মানে হলো মাঠের ট্র্যাকের ভেতরে যে মাঠটা সেটা আমার লাগবে থ্রোয়িং ইভেন্টের জন্য। লং জাম্প, ট্রিপল জাম্প যদিও আসে ইয়েতে আছে। তো এইটা যখন বাফুফে যখন নেয় তখন হয় কি, এই পুরো ট্র্যাকের কোনো জায়গাটাই আমরা ব্যবহার করতে পারি না ফুটবলের জন্য। ডেফিনেটলি তাদের প্রয়োজন পুরো মাঠ, যে ট্র্যাকে আমি দৌড়াবো আর ওনারা ফুটবল কম্পিটিশন করবে, এটা হয় না। প্লাস হলো যে বুট নিয়ে, ফুটবলের যে বুট নিয়ে ট্র্যাকের উপর দিয়ে হেঁটে যান, এইটা কিন্তু ট্র্যাকের জন্য ক্ষতিকর। সো পৃথিবীর অন্যান্য জায়গাতে যেটা করা হয় যে একটা ক্রসিং পয়েন্ট দিয়ে দেওয়া হয়, জেব্রা ক্রসিং এরকম আলাদা করে এই ট্র্যাক এনে ওইটার উপরে রাখা হয়, শুধু ওইটার উপর দিয়ে তারা হেঁটে মাঠের ভিতরে যেতে পারবেন। আবার যখন শেষ হবে ওইটার উপর দিয়ে কিন্তু বের হয়ে যেতে হবে। আমরা আনফর্চুনেটলি উই ক্যান্ট ফলো, সকল সময় এইটা ফলো করতে পারি না। অনেক ইকুইপমেন্ট টেনে নিয়ে চলে যাচ্ছে ইয়ের উপর দিয়ে। আচ্ছা, যখন এটা বানানো হয়েছিল তখন তো আপনাদের সাথে যোগাযোগ করে বা আপনাদের সাথে আসলে বসেছিল এনএসসি, তখন আসলে আপনারা কি পরিকল্পনা দিতে পারেননি, বা আগে যে কমিটি ছিল তারা কি আসলে পরিকল্পনা দিতে ব্যর্থ হয়েছে কিনা? না, নট রিয়েলি। পৃথিবীর অন্যান্য জায়গাতেও কিন্তু অ্যাথলেটিক ট্র্যাকের ভিতরে ফুটবল মাঠ থাকে, কিন্তু এইটা এমন না যে এই ফুটবল মাঠটাই একমাত্র মাঠ যেখানে তারা ফুটবল খেলতে পারবে, তা নয়। কিন্তু এইটার বাইরেও তাদের অনেক স্কোপ থাকে। কিন্তু জানি না বাংলাদেশে শুধুমাত্র এইটাকেই জাতীয় স্টেডিয়াম ফর অল বলতে আমি আর্চারি, যেমন বললেন একটু আগে, আর্চারি অথবা ফুটবল এবং অ্যাথলেটিক্স সকলের ক্ষেত্রে যখন একটা মাঠ ব্যবহার হবে তখন কিন্তু যে কোনো একদল যখন প্র্যাকটিস করবে বাকিদের কিন্তু এফেক্টেড হবেই, এটা ভেরি ন্যাচারাল। সো অল্টারনেটিভ আসলে স্টেডিয়াম প্রয়োজন জাতীয় পর্যায়ে। 2 নম্বর হলো তৃণমূল পর্যায়ে যদি তারা সেই সুযোগটা যদি না পায় এবং ভালো ট্র্যাক যদি না পায়, একটা মাঠ থেকে একজন উঠে এসে প্রথম দিনের ট্র্যাকে এরকম অ্যাথলেটিক্স ট্র্যাকে ভালো পারফরমেন্স করার কোনোভাবেই কথা নয়।
ইভেন তাদের যে গিয়ার্স আছে এই গিয়ার্সটাও কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ মাঠে কাঁচা মাঠে যে ফুট গিয়ার পরে দৌড়াবে আর অ্যাথলেটিক ট্র্যাকে যে গিয়ারটা পরে দৌড়াবে দুইটা কিন্তু আলাদা। জাম্পের জন্য আলাদা, আপনার দৌড়ানোর জন্য আলাদা, স্প্রিন্টের জন্য আলাদা, লং ডিস্টেন্স রানের জন্য আলাদা। সো এই সমস্যাটা কিন্তু আমরা ফেস করছি, শুরু থেকেই ফেস করছি। এবং আমরা এখন সলিউশন যেটা করি, এনএসসি আমাদের দুইটা ফেডারেশনকে ডেকে একটা কাইন্ড অফ কোঅর্ডিনেশন করে আপনি এতদিন করেন, আপনি এতদিন করেন, এইভাবে একটা সলিউশন দেয়া হচ্ছে আর কি। আচ্ছা, একটা সমন্বয়ের মাধ্যমে একটা কোনো রকমে একটা চলছে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মাঝে মধ্যে আসলে পর্যবেক্ষণ বা তদারকির যে বিষয়টা, অ্যাথলেটিক্স ট্র্যাকের যে বিষয়টা, সেটা দেখা যায় যে এনএসসি আসলে আপনাদের উপর দায় চাপিয়ে দেয়, বিশেষ করে স্কোরবোর্ড যেটা মেনটেন করার কথা আপনাদের, সেটা আসলে আপনারা করতে পারছেন কিনা? কারণ ডিজিটাল ওয়েতে আসলে যেভাবে মেনটেন্স করার কথা, সেটা যদি না হয়, এত টাকা ব্যয় করে আসলে বসানো সেই স্কোরবোর্ডটা নষ্ট হয়ে যাবে। এনএসসি বলছে এটা আপনাদের তদারকি করার কথা। রাইট, এইখানে অনেক অর্থ দিয়ে কিন্তু ইলেকট্রনিক স্কোরবোর্ডগুলো বসানো হয়েছে। ফটো ফিনিশের যে মেশিনটা আছে সেই ফটো ফিনিশের মেশিন বসানো হয়েছে। ইভেন কিছুদিন আগে আমাদের একটা ছিল, আমরা বানিয়েছিলাম একটা র্যাম্পের মতো যেখানে বসে ফটো ফিনিশ করা হয়, সেটাও কিন্তু নাই। সো এই যে ইলেকট্রনিক জিনিসগুলো যে মেনটেনেন্স হবে, এই মেনটেনেন্স এর জন্য এক হলো বিদেশ থেকে আনতে হবে লোক, এনে আমাদের লোককে প্রশিক্ষিত করতে হবে, প্রশিক্ষিত করে তারপরে আপনি নিজেদের লোক দিয়ে এটা চালানো হবে। আমার যদ্দূর মনে পড়ে বোধহয় 8-10 বছর আগে কোনো এক সময় এসেছিল, যখন এটা বসানো হয় তখন কয়েকজনকে ট্রেনিং দেওয়া হয়েছে। সেই ট্রেনিংয়ের লোকজন এখন আর নাই, এবং এইখানে তারাও মেনটেন, এবং মোস্ট লাইকলি এয়ারফোর্সের 2জন বা 3জনেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল, সেই লোকও নাই এবং এটার মেনটেন্স হচ্ছে না। তো আমি যখন দায়িত্বভার গ্রহণ করার পরে তখন আমি সরকার পরিবর্তনে কি আসলে সেসব লোকগুলো পরিবর্তন হয়ে যায় কিনা? নট ভেরি শিওর যে এটার সাথে সরকার পরিবর্তনের কোনো বিষয় আছে কিনা, কিন্তু ইট হ্যাজ টু বি, সরকার থাকুক বা মানে কোন সরকার আসলো বা গেল, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর স্পোর্টস। স্পোর্টসের জন্য হলো যে আপনি ডেডিকেটেড থাকতে হবে ইররেসপেক্টিভ অফ মানে পার্টি, মানে কোন দল এইখানে ক্ষমতায় থাকলো। এবং আমি আসার পরপরই এইটার যখন খোঁজ দিই তখন আমরা চিঠিও দিয়েছি, একাধিক চিঠি দিয়েছি, এটা মেনটেন্স করতে হবে। এটার ফান্ড যদি না হয় তাহলে কিন্তু অনেক মূল্যবান এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সো ফান্ডের প্রয়োজন। আমি একটু আগেও বলেছি যে আমাদের ওই রকম কোনো অর্থও নাই যে অর্থ দিয়ে আমরাই টাকা দিয়ে নিয়ে আসব। এতগুলো কম্পিটিশন করেছি, একটা স্পন্সরও পাইনি। সরকার যে টাকা দিয়েছে সেই অর্থের দিয়েই কিন্তু এতগুলো টুর্নামেন্ট করেছি। তাহলে আপনি বলছেন যে এনএসসির আসলে যেই কাজটা করার সেটা তারা করছে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাই আশফাক ভাই, আপনাদের এসএ গেমসের জন্য যে ক্যাম্প শুরু করার পর পরিকল্পনা হয়েছিল যে বিশাল অঙ্কের একটা বাজেট দিবে আপনাদের ক্যাম্প পরিচালনা করার জন্য, সেটা এনএসসি কি আপনাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে দিয়েছে কিনা? দেয়নি, এখনো দেয়নি। এখনো কত টাকা বাকি রয়েছে? আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না যে কত টাকা বাকি আছে, হয়তো ফেডারেশনে গেলে বলতে পারবো কত টাকা বাকি আছে, বাট আমরা সেই অর্থ এখনো পাইনি। শুধু আমরা না, অনেকগুলো ফেডারেশন তারা এই অর্থটা এখনো পায়নি। তো ফলে আপনি কি মনে করছেন কিনা অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে এনএসসিতে যাওয়াতে এই অর্থটা আসলে মানে না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এখন? আমি নিশ্চিত না যে তাদের ভিতরে কি কেমিস্ট্রি আছে। হোপফুলি ইট ইজ গুড, মানে আশাও করি যে আগে তো অলিম্পিক অ্যাসোসিয়েশন এটা ডিল করতো। আমি নিশ্চিত না, বাট আমি মনে করি যে যত কম ব্যুরোক্রেটিক এই যে যেটা আছে এইটা যত কম হবে ততই ভালো হবে অ্যাথলেটিক্সের জন্য, মানে অ্যাথলেটিক্স না, ইন জেনারেল স্পোর্টসের জন্য ভালো হবে। যে আপনি যদি লাল ফিতা দিয়ে এটাকে দিনের পর দিন, মাসের পর মাস নিয়ে যান, অ্যাথলেটিক ফেডারেশন বলেন বা অন্য যে কোনো ফেডারেশন বলেন, অর্থটা পাবে কোত্থেকে? এই অর্থটা দিতে হবে। আপনি আজকে একজন ভেন্ডর থেকে কোনো একটা জিনিস আনলেন, সেই অর্থটা ইমিডিয়েটলি তাকে দিতে হবে। এই অর্থ যদি তাকে ইমিডিয়েটলি না দেন, ক্যান ইউ সে যে না আমি এখনও এনএসসির থেকে টাকা পাইনি, সুতরাং তোমার অর্থ আমি এখন দিতে পারবো না? ইট ক্যানট হ্যাপেন। ইট হ্যাজ টু বি ইন অ্যাডভান্স, এবং ইন অ্যাডভান্স দিয়ে এইটা যত অর্থ খরচ হবে সেই অর্থ খরচের যাবতীয় হিসাব নিকাশ আপনি চান যে এই অর্থ আপনাকে দিয়েছিলাম, কিভাবে খরচ করেছেন তার সকল বিল ভাউচার আমাদের কাছে জমা দেন। দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। কিন্তু আপনি আগে খরচ করেন আর পরবর্তীতে আমি এটা দিব,
এইটা কোনো মানে মানে একটা ভালো কোনো পদ্ধতি হতে পারে না। মানে সামনে তো এসএ গেমসের মূল প্রস্তুতি, যেটা আসলে মূল আসর শুরু হবে, সেটার আগে যদি আপনার এই অর্থটা বাকি থাকে, আবার যদি ক্যাম্প শুরু হয়, সেই অর্থটা আসলে কোথা থেকে জোগান হবে? নিশ্চয়ই আপনারাও আসলে শঙ্কায় থাকবেন, বা পরবর্তী যখন কমিটি নতুন করে তৈরি হবে তারাও আসলে শঙ্কায় পড়ে যাবে। আসলে লাভ করতে গিয়ে বা লোকসানের সংখ্যাটা আসলে বেড়ে যাচ্ছে খেলোয়াড়দের জন্য, ফেডারেশনের জন্য। আশফাক ভাই, এতক্ষণ এত সুন্দর আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।